গুম খুন গুমের লোকদের রাখা হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনি অপরাধী। সুতরাং বাংলাদেশের কোন জেনারেল সই না। জানান যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়নাঘর ছিল উনি জানতো কিনা, উনি বলবে উনি জানতো না। এমন একটা জিনিস করেছিল যে এইটাকে ক্যাপিটাল করে ফিউচারে যখন মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাবে তখন এটা নিয়ে বিশেষ একটা সিচুয়েশন তৈরি করবে, যেটার জন্য আমেরিকা ইউরোপ খেপে যাবে, আমাদের অর্থনীতির উপরে এটার প্রভাব পড়তে পারে, এরকম একটা বিভিন্ন জায়গা থেকে। বাট এট দ্য এন্ড আমরা দেখলাম ওই এর পরের দিনই হইলো আয়নাঘর এবং জাতিসংঘ রিপোর্ট, একদম সামান্য, যেটার মধ্যে অর্থনীতির মতো ইয়া নাই। তারা সে সময় এই অ্যাডভান্টেজ গুলা নিচ্ছে। এবং আমি মনে করি যে এই সরকার যে পজিশনটা আছে তারা পজিশনে আছে, এবং ভারত যেটা করতেছে এটা ইগোইস্টিক কারণে তারা বলতেছে যে আমরা রং ফুটিং আছি। আমি যদি সেনাবাহিনীতে একটা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে একটা কাজ করি, আমি একটা অন্যায় করলাম, আমাকে জিজ্ঞেস করলো, আমি বলছি আমার বস বলছে তাই করছি। তো জেনারেল ওয়াকারের কি কেউ বস আছে যে উনি মাসুদের কথায় কাজ করবে? এটা তো হইলো না স্যার। মানে এটা হচ্ছে আমরা যতই লেম লজিক দিয়া জেনারেল ওয়াকারকে বাঁচাইতে চাই, ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ পার্ট অফ দিস কনস্পিরেসি। আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেকেই মানে আমির অনেকেই কথা বলে যে আমরা সেনাবাহিনীর এগেইনস্টে নিজে কাকের মাংস খাই না, আমরা মাংস খাই। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে হচ্ছে কি, আগে সেনাবাহিনীতে কেউ গুম খুন করে নাই, গুম খুন করে আর্মিকে এত নিচে নামায় নাই। এই যে আপনারা আয়নাঘরে ছিলেন, আয়নাঘর যখন মানে পাবলিকলি হয়েছে, আমরা হেয় প্রতিপন্ন হয়েছি, সেনাবাহিনী হেয় প্রতিপন্ন হয়েছি, এবং গুম খুনের লোকজন এখনো চাকরি করতেছে। এটা আর্মির যে একটা স্ট্যান্ড পয়েন্ট, একটা যেখানে বাংলাদেশের সেনাবাহিনীতে আমি যখন চাকরি করেছি বিভিন্ন জায়গায়, আর্মির যে একটা ডেটারেন্স ছিল, যে সবাই জানতো যে আর্মি একটা সৎ লাইনে করে, সঠিক কাজ করে। কোনো একটা জায়গার মধ্যে আর্মির পেট্রোল যদি একটা ডেটারেন্স হইতো, বাট আমরা দেখেছি অলরেডি 32 নম্বরে যখন হয়, আর্মির কোনো ডেটারেন্স ছিল না। আর্মি বরঞ্চ পাবলিকের ডেটারেন্স ওখান থেকে চলে গেছে। এই সিচুয়েশন যেটা নিয়ে আসছে, এটাকে ব্যাক করার জন্য আমাদের দরকার হচ্ছে এই সেনাবাহিনীতে যে সমস্ত অপকর্ম হয়েছে তাদেরকে সরানো। এবং আমি আবার স্ট্রংলি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে অ্যাকিউজ করবো যে আপনার জন্য আমাদেরকে বেশি কথা শুনতে হচ্ছে যে কাকের মাংস খায় না, আমরা খাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি। কিন্তু আপনারা প্রশাসনে যারা থাকেন, আপনাদের যে সমস্ত সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, যারা এই নির্বাচনগুলো করেছে, অন্যায় নির্বাচন করেছে বা বিভিন্ন জায়গায় সহায়তা করেছে শেখ হাসিনাকে, আপনারা এসে সামনে এসে কথা বলতেছেন না। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সামনে এসে কথা বলতে, আমরা মিলিটারির লোকজন, আমি হাসিন স্যার আর হাসান হাসিন স্যার অনেকেই কথা বলি। এখন আমাদের এগেইনস্টে প্রোপাগান্ডা হচ্ছে আমরা কাকের মাংস খাই। আমরা কাকের মাংস খাই না, আমরা অন্যায় আছে, অন্যায়টার প্রতিবাদ করেছি। আমি একটা সংস্থায় চাকরি করেছি দেখে ওইটা অন্যায় করলে তাদেরকে করতে হবে, এটা আমি মানি না। ধন্যবাদ স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। মোস্তাফিজ, একটা কথা বলি, হাসিন আপা, সাকিব ভাই, আমি যখন 22 সালে বললাম আয়নাগর ডিজিএফের পিছনে, এমন কোন জেনারেল আছে যে জানেন না আমি কথা মিথ্যা বলছি? এটা সত্য কথা, সবাই জানেন, সবাই অপরাধী নিঃসন্দেহে। যদি আপনি জানেন এখানে গুমের লোকদের রাখা হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনি অপরাধী। সুতরাং বাংলাদেশের কোন জেনারেল সই না। জানান যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়নাঘর ছিল উনি জানতো কিনা, উনি বলবে উনি জানতো না। এই কথা বললে হবে না, সকল জেনারেল জানেন, সকল জেনারেল জানতেন এখানে আয়নাঘর ছিল। আমি পরিষ্কার করে বলতাম ম্যাচবের এই পাশে, এমইএস এর পিছনে, ডিজিএফ এর পিছনে, বাদ কি ছিল কিছুই বলা হয় না, কেউ প্রতিবাদ করে নাই। এখন তো কষ্ট লাগবেই অ্যারেস্ট করতে, আইনের ঊর্ধ্বে কেউ না। যদি গরিমসি হয় তাহলে আমার মনে হয় আরো লজ্জাকর জিনিস ঘটবে। এটা বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জাতিসংঘ যেই জিনিসটা দিছে, বাই করা হয়েছে, জাতিসংঘ যে রিপোর্টটা, এই রিপোর্টের এগেনস্টেই অ্যাকশন নেওয়া যায়, নিতে হবে, আমাদের কথা বলতে হবে। সাকিব ভাই, আপনার কথা বলতে হবে, জাতিসংঘের রিপোর্টে বলা আছে কি করতে হবে, কারা জড়িত। দেখা রিটার্ন, নো শর্টকাট। এখানে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আমাদের ওই ক্ষত নিয়ে এই সেনাবাহিনী সামনে আগাতে পারবে না, সকল ক্ষত বাদ দিতে হবে। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ। আমি কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনি অন্য বিষয়েও বলবেন, পাশে সাথে আমি যোগ করতে চাই যে ভারত বলছে বাংলাদেশকে ঠিক করতে হবে কিভাবে ভারতের সাথে সম্পর্ক রাখবে, কারণ অনেক উপদেষ্টা ভারত বিরোধী কথা বলছে, সে কারণে উনি কথা বলছেন ভারতের উপদেষ্টা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এবং আজকে আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলছেন, ভারতকে ঠিক করতে হবে। তো আসলে এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি মানে শুধু কথা চালাচালি না, আসলেও সম্পর্ক নষ্ট হচ্ছে, বা কেন হঠাৎ করে এই প্রসঙ্গ আসলো, ভারত বাংলাদেশকে, বাংলাদেশ ভারতকে এরকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই বিষয়টি আপনার কাছে শুনতে চাই, এবং সাথে সাথে শুনতে চাই যে $29 মিলিয়নের যে কথাটা উঠেছে, সেটা আসলে আমরা স্পেসিফিকলি এখনো কোনো নাম জানি না। আপনার কাছে কোনো মানে তথ্য আছে কিনা এই বিষয়ে? আর আমাদের দর্শক যে প্রশ্নগুলো করেছে, মানে দর্শক যে প্রসঙ্গগুলো উঠে এনেছে, সেই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে আমি এটা ক্লিয়ারলি, যদিও সাবজেক্টটা সাকিব ভাইয়ের, বাট আমি যতটুকু জানি ওটুকু আমি বলতে আমার মতামতটা আমি দিচ্ছি। হ্যাঁ, সাকিব ভাইও মতামত দিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা ক্লিয়ার যে বর্তমানে যে সরকারটা আছে, প্রফেসর ইউনূসের সরকারের সাথে আহ, ভারত কমফোর্টেবল না। দিস ইজ এ গুড নিউজ, বাট তারপরেও মানে এটা বুঝতে হবে যে মানে ধারাবাহিকভাবে তারা যেটা করে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে তার সমস্ত নেইবারদের সাথে সব সম্পর্ক খারাপ। এবং আমি বলবো আহ ভারতীয় পররাষ্ট্রনীতির হিস্ট্রিক্যাল ফেইলিউর হচ্ছে এট দ্য এন্ড ইন 2024 আগস্টে যেটা হয়েছে। তারা বাকি সমস্ত নেইবারের সাথে খারাপ সম্পর্ক একমাত্র বাংলাদেশের সাথে ছিল। এটা টিকিয়ে রাখার জন্য তারা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড পররাষ্ট্রনীতিটা যে নিয়েছে, এটা অ্যাগেইন ভুল প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে যখন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, যখন আমি 32 নম্বরটা যখন ভেঙে ফেলে, প্লাস এর সাথে বই মেলাতে একটা ছোট্ট ইনসিডেন্ট, এগুলাকে মিলিয়ে যখন ফুলিয়ে ফাঁপিয়ে ভারতীয় প্রোপাগান্ডা মেশিন যখন কথা বলতেছিল, তখন হুম, যখন কথা বলতেছিল যখন কথা বলতেছিল তখন এটাকে এমন একটা জিনিস করেছিল যে এইটাকে ক্যাপিটাল করে ফিউচারে যখন মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাবে, তখন এটা নিয়ে বিশেষ একটা সিচুয়েশন তৈরি করবে, যেটার জন্য আমেরিকা ইউরোপ খেপে যাবে, আমাদের অর্থনীতির উপরে এটার প্রভাব পড়তে পারে, এরকম একটা বিভিন্ন জায়গা থেকে। বাট এট দ্য এন্ড আমরা দেখলাম ওই এর পরের দিনই হইলো আয়নাঘর এবং জাতিসংঘ রিপোর্ট, এবং পরবর্তীতে ট্রাম্পের সাথে যে এপিসোডটা হয়েছে এটা আমরা সবাই দেখেছি। এবং এটাতে ক্লিয়ার হয়ে গেছে যে ভারতের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষে, এটা ইউরোপ আমেরিকা এমনকি কেউই সমর্থন করে নাই। সো এখন তারা আছে হচ্ছে ব্যাকফুটিং এ। এই ব্যাকফুটিং এ থাকায় এবং ওদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তারা আমরা যখন মিলিটারি একটা ন্যারেটিভ তো করতাম ট্রেনিং এর সময়, যে উলফল্যান্ড হ্যাজ এ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের যে ইগোইস্টিক সমস্যা, যেটা এটা বুঝতে হবে যে পররাষ্ট্রনীতিতে কোনো ইগো কাজ করা উচিত না। পররাষ্ট্রনীতিতে আমরা যখন একটা ফ্ল্যাগ মিটিং এ বসি, আমি একজন কর্নেল, আমি যদি কোনো একটা কারণে যদি ওই দেশের একজন বিএসএফ এর সার্জেন্টের সাথে কথা বলি, আমাকে বলতে হবে ইউর এক্সেলেন্সি। জিনিসটা হচ্ছে এটা র্যাঙ্কের সাথে রাখো, হি রিপ্রেজেন্টিং এ কান্ট্রি, আই এম রিপ্রেজেন্টিং এ কান্ট্রি। মানে এটা হচ্ছে এখানে কোনো ইগোয়েস্টিক থাকতে হবে না। কিন্তু ভারত এই তাদের পররাষ্ট্রনীতির ইগোয়েস্টিক থেকে বের হতে পারতেছে না। তারা ভাবতেছে যে তারা যেহেতু আমি আমি এটা এখন ক্লিয়ার যে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে জেনারেল ওয়াকারের বক্তব্য এবং ভারতীয় জেনারেলের বক্তব্য, তারপর হচ্ছে তাদের মানে ভারতীয় আমাদের কয়েকটা রাজনৈতিক বৈঠক, সেটা হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন। তারা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত ইয়ার সাথে, রাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক হবে। তার মানে বোঝাচ্ছে কি এখন কি তাহলে খারাপ আছে? মানে সিচুয়েশনটা হচ্ছে তারা এখন টোটালি ব্যাকফুটিং আছে। এবং এইটার যে আমি যেটা শুনেছি যে অর্থনৈতিক তারা যে আমাদের যে পণ্যর এগেনস্টে যে ট্যারিফ যেটুকু বসায়, প্রফেসর ইউনূস অলরেডি বলে দিচ্ছে একই সমপরিমাণ ট্যারিফ তাদের ইয়ার মধ্যে বসানো হবে। যদিও আমাদের ইয়ার মধ্যে কি বলে ট্রেড ডেফিসিট অনেক আছে। এবং তারা সবসময় এই সিচুয়েশনে শুধু অর্থনৈতিক না এবং পররাষ্ট্রনীতি সবকিছু থেকে একটা সুবিধা নেয়, যেটার কারণে এই সুবিধা যখন নেয় তখন আমাদের রাজনৈতিক দলগুলাকে কোনো তখন যে যারাই ক্ষমতা থাকে করে না। মনে করেন যে আমার একটা সিচুয়েশন মনে আছে, এটা অনেক আগে, হঠাৎ করে বলে দিল বাংলাদেশ থেকে, তখন আসছিল যে ভারতের সাথে আমাদের এত ট্রেড ডেফিসিট, এটাকে কমাইতে হবে। হঠাৎ করে তারা ঘোষণা দিল 45টা আইটেমের উপরে তাদের 45টা জিনিসের উপরে তাদের হয়েছে, কি বলে ট্রেড ডেফিসিট ট্যারিফ ছাড়া ঢুকতে দিবে। পরে দেখা গেল ওই যে 45টার মধ্যে 40টা আমরা
তাদের কাছে আমদানিও করি না, আর 5টা করে করলেও হচ্ছে একদম সামান্য, যেটার মধ্যে অর্থনীতির মতো করে ইয়া নাই। তারা সে সময় এই অ্যাডভান্টেজ গুলা নিচ্ছে। এবং আমি মনে করি যে এই সরকার যে পজিশনটা আছে, তারা ইয়া পজিশনে আছে, এবং ভারত যেটা করতেছে এটা ইগোইস্টিক কারণে তারা বলতেছে যে আমরা রং ফুটিং আছি। বাট অ্যাকচুয়ালি তারা রং ফুটিং আছে আমার মনে হয় তাদের সাথে যদি আমরা ইকুয়ালি নরম হয়ে কথা বলি, তারা আমাদেরকে পেয়ে বসবে। এবং তাদের যে চাণক্যের অর্থনীতি, অর্থশাস্ত্রে যে জিনিসটা বলা আছে সবসময় একটা অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতি। সো আমার মনে হয় এটা হচ্ছে তাদের লাস্ট চান্স যে আমাদের ইয়াতে আমরা যে স্ট্রং পজিশনে আছি ওই পজিশনেই থাকবো আমরা, হুম এবং তাদেরকে এই ইয়া পজিশনে হতে বাধ্য করবো। এইটা অ্যাকচুয়ালি মোদির উপরে ছেড়ে দিয়েছে, এটা তো মানে গুগল ট্রান্সলেশন যারা বিশ্বাস করে তাদের তাদের কথা বললেন। অ্যাকচুয়ালি এটা তো মোদির উপরে ছেড়ে দেয় না, এটা ভারতীয় মিডিয়া বলতেছে, এবং তারা ক্লিয়ারলি বুঝতেছে যে তারা ব্যাকফুটিং এ। এইটা নিয়ে ডিসকাস করার কিছু না, এটা একটা হুম ফানি থিং। এটা মানে এটা একটা ফানি থিং। হ্যাঁ